আজকের সমাজ অনেকটা আধুনিক হওয়া সত্ত্বেও আজও কি আমরা কন্যা সন্তানদের মস্তিষ্কে সেটা ঢুকিয়ে দিতে পারি যে তাদের কতটা স্বাবলম্বী হওয়া প্রয়োজন? আমরা কি তাদের এই কথা বোঝাতে পারি যে পড়াশুনোর সঙ্গে সঙ্গে একটা শিল্প মাধ্যম তাদের কতটা স্বাবলম্বী করে তুলতে পারে? আমাদের আজকের আলোচনা এই প্রসঙ্গেই। নমস্কার, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে। আপনারা জানেন বন্ধুরা যে প্রতি পর্বে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন একজন বিশেষ অতিথি। আমরা তার জীবনের সত্যিটুকু আপনাদের কাছে তুলে দিই। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের সঙ্গে আজও রয়েছেন এমনই একজন মহিলা যার হাত ধরে অনেক অন্য মহিলারা স্বাবলম্বী হয়েছেন। আমরা আজ শুনব তার কথা। আমাদের সঙ্গে আজ রয়েছেন শ্রীমতী ডলি ভট্টাচার্য। আসুন আলাপ করে নেই তার সঙ্গে। নমস্কার প্রণমিতা। কেমন লাগছে দিদি আজকে মানে এইভাবে হঠাৎ করে আমাদের মঞ্চে এই আমি ভাবতে আমন্ত্রণ পারিনি পেয়ে? জীবন যোদ্ধায় এসে আমার খুব ভালো লাগছে। যদিও তা নিউজ লাইভ বাংলাকে আমি খুব ধন্যবাদ জানাই, এখানে আসতে পেরেছি। আর ভাবতে পারিনি কোনোদিনও এইভাবে আমি আসব, এটাই আমার সবচেয়ে বড় পাওনা আর কি বলতে পারি। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আসলে আমরা সেই সাধারণ মানুষের গল্পগুলো তুলে ধরতে চাই যার থেকে ক্যামেরার ওই পাশের মানুষগুলো আরও একটু অনুপ্রাণিত হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো শুরু থেকে যদি একটু শুরু করি, আপনি শিল্পের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সুতো, একদমই। এবং সুতোর সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক হয়েছে। তো এই শুরুটা মানে কি করে হলো? সেই শুরু যেটা বলতে গেলে আমার মার কথা বলতে হয়, কারণ আমার মাকে দিয়ে শুরু। মার থেকে দেখেই আমি শিখেছি, মার থেকেই আমার হাতে খড়ি সেলাইয়ের ওপরে। তারপর বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পরে আমি পড়াশোনা করি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল স্কুলের টিচার হব। সেটা হতে পারিনি, কেননা সেই সময় পয়সা ছিল না। তা কেউ এগিয়েও আসেনি যে পয়সা দিলে চাকরিটা হবে। আমার ইন্টারভিউ দিয়েছি, সিলেক্ট হয়েছে, কিন্তু তথাপি আমি সেটা করতে পারিনি। তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসলাম, প্রতিদিনই বসে কিছু না কিছু নিয়ে, কাপড় সুই সুতো নিয়ে আমি কাজ করতাম। তো আমার শাশুড়ি একদিন এটা দেখে আমাকে বললেন, তোমার যখন ইন্টারেস্ট আছে তুমি কিছু করো তাহলে। তারপর থেকেই উনি আমাকে নিয়ে গেলেন আমাদের পাড়ারই একটা স্কুলে। একজন ভদ্রমহিলা উনি শেখান, তা ওইখানে আমি শিখতে শুরু করি। তারপরে একটা একটা করে ডিপ্লোমা নিয়ে আমার জার্নি শুরুটা হয় আর কি। তাহলে বলতে হয় যে সেখানে মানে এই যাত্রায় আপনার শাশুড়ি কিন্তু এগিয়ে এসেছেন এবং ভীষণভাবে মানে আপনাকে সাপোর্ট করেছেন। নিশ্চয়ই। উনি যদি ইন্সপায়ার না করতেন তাহলে আমার দ্বারা কিছুই হতো না। এবং ওনার হাত ধরেই আমি গুয়াহাটিতে এসে আমি শুরু করেছি আর কি সেটা। আর মানে সেখানে আপনি বলছেন ডিপ্লোমা, মানে সেলাইতেও যে ডিপ্লোমা হয় বা সেরকম কিছু হয়, কি কি শিখলেন আপনি একটু যদি বলেন? আমি প্রথম শিখলাম কাটিং, যেটা কাটিং এবং স্টিচিং সেটা শিখলাম প্রথম। তারপরে মেশিন এমব্রয়ডারি শিখলাম। হাতের এমব্রয়ডারি আমি আগের থেকেই জানতাম। নিটিংটা শিখলাম মেশিনে। আমি হাতে নিটিংটা জানতাম, কিন্তু আমি মেশিনে শিখলাম। তারপর আমি শিখলাম সফট টয়েস, ফ্লাওয়ার মেকিং, এইগুলো যত কিছু আছে ক্রাফটের সব কিছু আমি শিখে নিলাম। শেখার পরে আমি বাড়িতে বসেই কাজ করতাম। তা একদিন আমার শাশুড়ি আমাকে, একটা মেয়েকে বলল আমাদের পাড়ারই, যে ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে বলেছে সেলাই জানতে হবে। তখন উনি বলল যে তুমি ওকে শেখাও, একটা মেয়েকে কমসে কম তুমি দাঁড় করাও, শুরু করো। সেই আমি শুরু করলাম শাশুড়ির কথাতেই, ওনার অনুপ্রেরণাতেই। আমি আজ অবধি এখনও আমার চলে যাচ্ছে প্রায় 500 মেয়েকে আমি শিখিয়েছি, এবং কিছু আছে নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে, আবার কিছু আছে স্বইচ্ছা হয়তো ছেড়ে দিয়েছে, সেটা ওদের ব্যাপার। কিন্তু অনেকে আজ মানে নিজে নিজে জায়গায় ওরা প্রতিষ্ঠিত। কেউ দোকান দিয়েছে, কেউ বুটিক খুলেছে, কেউ স্কুল করছে। এইভাবে একটা অন্য রকমের আনন্দ। আপনি যখন সেই শিক্ষাটা, আপনি নিজে একজন মানে শিক্ষিকা হতে চেয়েছিলেন, অথচ এটাও তো একটা শিক্ষার মাধ্যম। ওই জন্যই আমি যখন আমাকে সবাই ম্যাডাম বলতো, আমার ভেতরে ভীষণ একটা মানে আনন্দ হতো, যে যেটা আমি পারিনি ওই দিকে, কিন্তু আমি এই দিক দিয়ে তো আমি ম্যাডাম হয়েছি কমসে কম। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা আর কি আমার জীবনে। সহজভাবে সুন্দরভাবে মানে কথাটা আপনি বললেন।
আর দিদি আপনি এই যে যখন শিখছেন, আপনার এই মানে শেখার সম্পূর্ণ সময়টা সেটা কতদিন মোটামুটি লেগেছিল? আমি কাটিংটা শিখেছি প্রায় 4 মাসের মধ্যে। এমব্রয়ডারিটা আমি 3 মাসে কমপ্লিট করেছি। আর কেননা আমি রাত দিন করেই আমি পুরো বাড়িতে এসে, যখন আমি স্কুলে শিখতে যেতাম ওইখানে 2 ঘন্টা করে শিখতাম, তারপরে এসে বাড়িতে আমি রাত্রিবেলাও আমি কাজ করতাম। মানে বলা চলে যে আমি এই খুব, সাবজেক্টটা হ্যাঁ, এটার সঙ্গে মানে আপনার আমি যুদ্ধ নিবিড় করেছি। প্রেম আমি হয়ে যুদ্ধ গেছিল। করেছি যে আমাকে দাঁড়াতেই হবে, আমাকে কিছু করতেই হবে, কেননা আমি শুধু বসে থাকবো না, শিখছি যখন আমি এটা নিয়ে কিছু একটা করব। এবং এই শেখাটা বা এই শিল্পটাকে যে মানে একটা মাধ্যম হিসাবে মানে আপনিও তো একটা উপার্জনের হ্যাঁ। মাধ্যম হিসেবে সেটাকে শুরু বেছে করেছি, হ্যাঁ। নিতে পারলেন। তো এই বোধটা আপনার কখন কাজ করলো যে না, তাহলে আমি এটাকেই মানে প্রফেশন করব এবং তার থেকে আমি আর্ন করব? যেই আমার একটা মেয়ে আসলো যখন আমার, তখন ওর মার থ্রোতেই ওর মা আমাকে বললো যে কিছু না নিলে তো হবে না, তা কিছু নিতে হবে। তখন আমার শাশুড়ি বললো ঠিক আছে, তুমি ও শিখে নিক, তবে তুমি 50 রুপিস ওকে 50 টাকা দিয়ে দেবে, আর কিছু দিতে হবে না তোমার। বাস সেই আমার শুরু, 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 10 জন। আমার একটা মেশিন থেকে আমি 10টা মেশিন প্রথম করি। এবং আপনার নিজের একটা মেশিন ছিল? একটা মেশিন প্রথম? ছিল। তারপরে আমি ওইটার থেকে 10টা মেশিন করেছি। 10টা মেশিন বাহ। করে বাড়িতেই আমি প্রাইভেটলি শেখাতাম। তখন আমার কোনো উষার সাথে বা কোনো কিছুর সাথে আমার ছিল না। তারপরে আমি আস্তে আস্তে যখন আমি দেখলাম যে না, আমি তো ভালো মতো আমি শেখাতে পারছি। আমার 3টে বেচ ছিল, সকাল থেকে 11টার থেকে বিকেল 6:30 পর্যন্ত আমার 3টে বেচ ছিল বাড়িতেই? বাড়িতেই। বাহ, সেটা কবের কথা দিদি? মানে সেটা আমি মোটামুটি এই 91 থেকে শুরু করেছি। 90 লাস্ট থেকে 91 এরকম হবে, আমি শুরু করেছি তখন। বাহ। স্কুলে মেয়ে যেত, মেয়ে আসতো, প্রথম একটা মেশিন, তারপরে তারপরে 10টা 10টা মেশিন সেই করেছি। অনুযায়ী কি আপনার মানে স্টুডেন্টও ছাত্রীরা বাড়তে থাকলো? সেই ওই 50 রুপিস দিয়ে আমি শুরু করেছি, ওইটাই বাহ। আমার চলেছে 10 বছর। আমি কারো থেকে কোনোদিনও বেশি নেইনি, কেননা আমি আর আমার এখানে যারা আসতো এমনও অনেক মেয়েরা এসছে বাড়িতে কাজ করে, ওরা না পড়াশোনা জানে না কিছু করতে জানে। মানে আমি সেটাই জানতে চাইছি যে কোন ধরনের মহিলারা আসতেন? তারা কি যারা একদম আন্ডার প্রিভিলেজড মহিলারা আপনার ওখানে শিখতেন? আবার কিছু পড়াশোনা জানাও মেয়েরা আসতো, আচ্ছা। কিছু ভদ্র ঘরের মেয়েরা আসতো, বউরা আসতো। কিন্তু যারা পড়াশোনা জানতো না ওদেরকে আমি সেলাই ক্লাস করানোর পরে আমি 1 ঘন্টা করে ওদেরকে হাতে লেখা শিখাতাম। ABCD 1 2 এই অ আ ক খ আমি এগুলো সব শিখিয়েছি। আজকে ওরা নিজেরা সই করতে পারে, ছেলে মেয়ের স্কুলে গিয়ে ওরা নিজেরা সই করে মার্কশিট নিয়ে আসে যখন, তখন সেটা আমার কাছে যখন গল্প করে সেই আমার আনন্দ খুব ভালো মানে লাগে। 50 টাকা তো একটা কোনো ন্যূনতম ব্যাপার টাকা, না। কিন্তু আপনি যে আনন্দটা তাদের থেকে মানে তারা যখন সেই কাজে একদম কৃতকার্য হয়ে বেরোলো, সেটার যে আনন্দ সেটা সেটা কোনো কিছুতেই কোনো কিছু পূরণ করা যাবে না, সেটা এমন একটা জিনিস সেটা। তারপরেই আস্তে আস্তে আমি উষাতে জয়েন করি। উষাতে সাধনা মানে যে কোম্পানি, উষা যেটা কোম্পানি, সেখানে আপনার উষা কোম্পানিতে আমি শিখেছি। উষা কোম্পানি থেকে ডিপ্লোমা নিয়েছি। তখন একমাত্র উষাই সেলাই শেখাতো। সেলাই মানে যখন আপনি শিখছেন তখনও আমি উষা কোম্পানির স্কুলেই সেলাই শিখেছিলাম। আচ্ছা। তারপরে আমি উষা কোম্পানি, সাধনা শর্মা বলে একজন আছেন, উনি আমাকে তারপরে জয়েন করালো ওনাদের অফিসে, ইয়েতে উষা কোম্পানিতে আমি জয়েন করলাম। করার পরে সেখান থেকে আমার আরো অনেক বড় জার্নি শুরু হলো। সেখান থেকে নানা জায়গায় অবশ্যই শুনবো, অনেকটা গল্প আপনার থেকে শোনার বাকি আছে। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনছি কি করে আমরা নিজের ইচ্ছেতে স্বাবলম্বী হতে পারি। পড়াশুনো তো আছেই অবশ্যই, কিন্তু তাছাড়াও যে নিবিড়ভাবে একটা শিল্প মাধ্যমকে ভালোবাসলে সেটা যে আপনাকে কতটা স্বাবলম্বী করে তুলবে এবং অপরকেও যে সাহায্য করবে, সেটা কিন্তু আজকে প্রমাণ করলেন আমাদের আজকের অতিথি। ডলিদির কাছে আবার চলে যাচ্ছি। দিদি, সেই সূত্র ধরে আপনার শুরু হলো উষা কোম্পানির সঙ্গে একটা যাত্রা। এই যাত্রাটা সম্বন্ধে জানতে চাইবো। সেটাই বললাম যে সাধনা শর্মা বলে একজন ছিল উষাতে, উনি আমাকে ওনাদের কোম্পানিতে জয়েন করে নিলেন। আমি তখন থেকে উনি আমার স্কুলটাকে চালু করলেন, বললেন আপনি স্কুল খোলেন বাইদো, নিশ্চয়ই পারবেন আপনি, আমি আছি আপনাদের সাথে। তা উনি সত্যি আমাদের মানে কি বলবো, যে আমাকে যেই জায়গায় উনি নিয়ে গেছেন সেটা আমি ভাবতে পারিনি। ওনার জন্যই আমি যে 15-এ আমি স্কুল খুলেছি, 15-এর লাস্টে আমাকে না 16 ফেব্রুয়ারিতে আমাকে একটা ইন্টেরিয়র গ্রামে আমাকে পাঠালেন ট্রেনিংয়ের জন্য।
8 দিনের জন্য। সেখানে আমি গেলাম, গাঁওবুড়া যাকে বলে আর কি, ওদের বাড়িতে আমাকে থাকতে দিলেন। থাকলাম আমি ওখানে, কিন্তু কি ওখানকার মানে মানুষজনরা পশু পাখি, গরুও আছে, শুয়োরও আছে, হাঁস মুরগিও আছে, সবই আছে, তার মধ্যেই ওনারাও আছেন। ওই জায়গায় আমাকেও থাকতে দিলেন। তা আমি প্রথমে একটুখানি ইয়ে করলাম, তারপর ভাবলাম ঠিক আছে দেখি না পারি কিনা। সেই আমি শুরু করলাম, মানে সেই শুরু একটা করলাম। কমফোর্টেবল জোন থেকে বাইরে বেরিয়ে আপনি মানে এইভাবে একটা আমি গ্রাম্য ম্যাগি পরিবেশে খেয়ে থাকতাম। থাকছেন। সাধনা আমাকে বারবার বলে দিয়েছিল, বাইদো ম্যাগি নিয়ে যাবেন সঙ্গে। তা তখন আমি ম্যাগি বিস্কুট এগুলো নিয়ে গেছিলাম আমার সঙ্গে, ওই আমাকে বলে দিয়েছিল। আমি ওইগুলো খেয়ে থাকতাম, ওদের সাথে আমি তারা ভাত কি খেতে সব পারতাম। মানে খাসি মহিলারা ছিলেন? না না, খাসি না, ওইটা হলো পুরো রাভা গ্রাম। আচ্ছা, ওটা হলো গিয়ে রানী আর মানে আসাম আর মেঘালয় বর্ডার। আচ্ছা, border। বর্ডার, পুরো বর্ডার। ওখানে না নেটওয়ার্ক আছে, না লাইট আছে, কিছু সেরকম পাওয়া যায় না। তা ওখানে আমি 8 দিন ক্লাস করালাম। একটা করে উষা মেশিন, প্রত্যেকটা 12টা স্টুডেন্টকে একটা করে মেশিন দেওয়া হলো আমাদের। মেকানিক গেল, পুরো মেশিনটাকে খুলে একদম পুরো ঠিকঠাক করে মেকানিক ঠিক করে দিল। আমি মেশিন চালানোর থেকে আরম্ভ করে কিভাবে কি করবে সব কিছু দেখিয়ে দিয়ে ওদের আপনি কাটে। একা গেছেন? আপনার তো কোনো না, সহযোগী? আমি একা যেখানে আমরা ট্রেনিং এ যেতাম আমরা একাই করতাম। সেটাও কিন্তু দর্শক বন্ধুরা মানে আমি একটু তুলে ধরছি যে সেখানেও কিন্তু একটা সাহসিকতার পরিচয়। অনেক মহিলারাই কিন্তু তাদের ঘরের ওই কমফোর্টেবল জোনটা থেকে বাইরে বেরোতে 100 বার ভাববেন। আমার মনে হয় দিদি মানে সেটা সত্যি একটা মানে কুর্নিশ করার জিনিস যে আপনি একা কিন্তু ওই ইন্টেরিয়র জায়গাগুলোতে যাচ্ছেন। সেটা কিন্তু জার্নিটা আমার হাজবেন্ড আর আমার মেয়েরা আমাকে খুব ইন্সপায়ার করেছে। ততদিনে আমার এটাই তো হওয়া উচিত। শাশুড়ি মা মারা গেছেন, যার জন্য উনি থাকলে হয়তো আমাকে না করতেন না, কারণ আমি যতটুকু জানি ওনাকে পেয়েছি আমি যতটুকু। কিন্তু আমার হাজবেন্ড আমাকে আজও অবধি আমাকে ভীষণ সাপোর্ট করে যায়, এবং আমার মেয়েরাও সব সময় বলবে তুমি যাও, তুমি করো কিছু, তুমি নিজে কিছু করো। তা ওইভাবেই তারপরে লন্ডিং গেলাম, অরুণাচল বর্ডার, আসাম আর অরুণাচল সেটা তো বর্ডার। আরো দূর। তারপরে অরুণাচল ইন্টেরিয়রে গিয়ে আমি 8 দিন ছিলাম ওখানে, আসা যাওয়া মিলে 10 দিন হলো। ওইখানে মেয়েগুলো এত ভালো, নিডি মেয়েরা, ওরা বাচ্চা নিয়ে এসে রাত্রি সকালবেলার থেকে যে পুরো রাত্রি 9টা পর্যন্ত ওরা ক্লাস করতো। এইভাবে ওইখানে কোনো টেইলারের দোকান ছিল না বা কোনো টেইলার ছিল না। আজকে ওখানকার মেয়েরা কাজ করছে, টেইলারের দোকান খুলেছে, ওরাই আমাকে ফোন করবে, এটা এইভাবে করব, ওটা ওইভাবে করব। এটা আমার কাছে সবচাইতে বড় আনন্দের আর কথা। আপনি এরকম একটা দুর্গম জায়গায় যেখানে কমিউনিকেশনের এত অভাব, নেটওয়ার্ক সমস্যা আপনি বলছিলেন, এবং সমস্ত কিছু মিলিয়ে এরকম একটা জায়গায় গিয়ে এই যে অভাবী মেয়েদের আপনি এতটা সাহায্য করতে পেরেছেন, সেটা সত্যি সাধুবাদ তাকে জানাতেই হয়। একটা কথা এর মধ্যে দিদি আসছে, যে এই যে আপনাকে তো প্রায়ই ট্রেনিং এর জন্য ট্রেনিং দিতে আপনাকে চলে যেতে হতো 10 দিন, 8 দিন, কখনো 20 দিন, স্পেসিফিক কোনো মানে যে এতটা দিন হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। তো সেই সময়ে আপনার ঘর সংসার মানে তখন কিভাবে সেটা ব্যালেন্স করতেন আর কি? সেটা নিয়ে আমি কোনোদিনও কোনো অসুবিধা ফিল করিনি, কেননা আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করতো। বাড়িতে কাজের মেয়ে ছিল, আমি রান্নার লোক ছিল, ও করতো, আর আমি যতটা পারতাম আমি করে দিয়ে চলে যেতাম ওর জন্য। আমি এসআইআরডি আমনিতে যখন যেতাম, সোমবার সকালবেলা আমি 7:30টায় আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম, শুক্রবার রাত্রিবেলা আমি বাড়ি ফিরতাম। এই 5 দিন কিন্তু আমি বাড়িতে থাকতাম না, আমার হাজব্যান্ড একাই থাকতেন। মেয়েরা তখন যে যার জায়গায়, বড় মেয়ে চাকরি করছে, ছোট মেয়ে পড়াশোনা করছে। ওরা হোস্টেলে, ছোট মেয়ে হোস্টেলে, বড় মেয়ে বাইরে কলকাতা ছিল তখন। তারপরে শনিবার রোববার আমি বাড়িতে এসে আমি ক্লাস করতাম। শুক্রবারে এসে শনিবার রোববার সারাদিন আমার ক্লাস চলতো, আবার সোমবার ভোরবেলা আবার চলে যেতাম। এইভাবে 2 বছর কাজের মধ্যে 2 বছর আমি কন্টিনিউ করেছি পুরো। আপনার অনেক বৃহৎ সংসার, তো একটু দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি। আসলে এই যে একটা ভালো লাগা অনুভূতি আপনাদের কাছে আবারও তুলে ধরছি, যে সংসার মানেই কিন্তু শুধুমাত্র স্বামী, পুত্র, কন্যা, সেটাই আমাদের হয়তো শেখানো হয়, কিন্তু সেটা নয়, আসলেই সেটা নয়। আমাদের সংসার জগৎটা কিন্তু অনেক বড়। আমরা যদি পৃথিবীর প্রতিটা মানুষকে আপন করতে পারি,
যদি ভাবি যে তারাও, তাদের কাছেও আমরা, একটা মানুষকেও যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে বলুন তো এই পৃথিবীটা কত সুন্দর হবে। তাই দিদির সংসারটা কিন্তু শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে নয়, ওনার সংসারটা অনেক বড়। সেটাই ভীষণ ভীষণ ভালো লাগছে দিদি, মানে আপনার কাছে যত শুনছি এই কথাগুলো, আমি নিশ্চিত যে ক্যামেরার ওপাশে যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই কথাগুলো থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছেন। তো এইবারে দিদি একটা ঘটনা, মানে সেরকম যদি কিছু আমাদেরকে বলেন, যে মনে পড়লে বলবেন অবশ্যই সেটা, যে আপনি যখন তাদেরকে সেই কাজগুলো শেখাচ্ছেন, শিখে তারা যখন স্বাবলম্বী হচ্ছে, এরকম কোনো ছাত্রী মানে অনেক দূর থেকে সেটা আবার যখন তারা মানে নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তখন আপনাকে সেটা জানাচ্ছে সেই অনুভূতিটা নিয়ে, সেরকম কিছু আপনি নিশ্চয়ই শেয়ার আছে, করতে পারবেন? সেই রকম অনেকগুলোই আছে। যেরকম ওরা ফোনে বলবে বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা কিছু ব্লাউজ বানালো, আমাকে পাঠিয়ে দিল যে দেখুন তো ম্যাম এটা ঠিক হয়েছে কিনা। হয়তো আমি বললাম সব কিছু ঠিক আছে, হয়তো কোনো জায়গাটা একটু খারাপ আছে, তা ওইটা আবার ওরা কারেকশন করে না, নিল। সেটা তো মানে আপনার শিক্ষকতার দিক থেকে। তারপরে ওরা অনেক সময় অনেকে আছে দোকান দিয়ে দিয়েছে, সেই দোকান যখন উদ্বোধন করবে আমাকে ওই ইয়ে করবে, আমন্ত্রণ করবে যে আপনি আসেন, কিন্তু এত অনেক সময় দূর থাকাতে আমি যেতে পারি না। পাঞ্জাবাড়িতে আমার একটা স্টুডেন্ট সফটওয়্যার আর ফ্লাওয়ার মেকিং, অন্য কোনো কিছু না, ওরা আচ্ছা। দুইজনে মিলে এখানে খুলেছেন, সেখানে আমি গেছিলাম, আমার হাত দিয়েই ওরা ফিতা কাটালো, তা তখন আমি গেছিলাম, এটা আমার খুব ভালো লেগেছে। বাহ, এবং বাহ। ওরা আজকে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। তাহলে আপনি সত্যিই একজন শিক্ষিকা, এবং আপনার এই ক্ষোভটা আশা করি এখন আর নেই না, যে আপনি এখন আমার নেই। শিক্ষিকা হতে পারেননি। আপনি মানে অন্যভাবে অন্য শিক্ষা দিয়েছেন, যেটাকে আমরা ভোকেশনাল ট্রেনিং বলতে পারি, বা জীবনের কাজ, যুদ্ধের জন্য যা দরকার সেই শিক্ষাটা আপনি দিয়েছেন। দিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে একটু জানতে চাইবো, এই যে আপনার এতদিনের অভিজ্ঞতা, এতদিনের সঞ্চয় জীবন থেকে, তার থেকে আপনি কি শিখলেন, মানে জীবন আপনাকে কি শেখালো? সব মেয়েদের পাশে দাঁড়ানো, যাতে ওরা নিজেরা কিছু করে নিতে পারে, অর্জন করতে পারে, ওরা যাতে কিছু করে নিজেদের রোজগারটাকে করতে পারে, সেটাই যাতে আমি চেয়েছিলাম, যাতে সবার পাশে আমি থাকতে পারি, আর কিছু না, এইটুকুনি আমার চাওয়া। আমি চেয়েছিলাম ওদের কাছে, এবং আজকে অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, সেটাই সত্যি, সেটাই বড্ড সবচাইতে আনন্দের কথা। খবর। একটা খেলা আছে দিদি, এই মুহূর্তে একটু খেলতে চাইবো আপনাকে আর একটু বেশি করে জানার জন্য। চট করে আপনাকে উত্তরটা দিতে হবে। র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি, আপনি কি তৈরি? একদম। সময় দিচ্ছি না, তাই তো? আমি জানতে চাইবো দিদি, আপনার ইন্সপিরেশন কে বা কারা? প্রথম আমার মা, তারপরে আমার শাশুড়ি মা। বাহ, দুজনেই নারী, সেটা কিন্তু মনে রাখতে হবে, মানে নারী নারীকে সাহায্য করছেন। স্বাধীনতা মানে আপনার কাছে কি? অর্জন করে নেওয়া। বাহ, খুব ভালো। এবারে একদম ব্যক্তিগত একটা প্রশ্ন যদি জানতে চাই, পাহাড় না সমুদ্র, কোথায় যেতে চাইবেন? সমুদ্র। এবারে একটু ট্রিকি ভেবে বলবেন, রান্নাঘর না সেলাই মেশিন, কোনটা বাঁচবেন? আমি দুটোই বাঁচবো, কারণ আমি দুটোই ভালোবাসি। ভালো লাগাটাই সব, খুব সুন্দর করে বললেন। এবারে দিদি, যেতে যেতে আমরা জানতে চাইবো যে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবেন? আমি চাই সব মেয়ে নিজের পায়ে দাঁড়াক এবং নিজে কিছু অর্জন করুক, যাতে পিছিয়ে না পড়ে কোনো মেয়েরা। বিয়ের পরে যে মেয়েরা কিছু করবে না, যারা হাউসওয়াইফ, সেটা নয়, হাউসওয়াইফ হয়েও অনেক কিছু করা যায়, সেটা যাতে সবাই করে, আর নিজের পায়ে যাতে মেয়েরা নিজেরা দাঁড়ায়, তারপরে বিয়ে বা অন্য কোনো কিছু সেটা যাতে পরে ভবিষ্যতে ওরা বেছে নেয় আর কি। মানে আগে নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের পায়ে নিজেরা দাঁড়াবে, তারপরে গিয়ে অন্য কিছু ওরা করবে, সেটাই সবচেয়ে ভালো মনে হয় আমার। একদম সঠিক কথা। আজকে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম। আমাদের অতিথি যিনি আজকে আমাদের সঙ্গে আছেন, তিনি অনেক মহিলাকে সেইভাবে স্বাবলম্বী করেছেন, এবং আগামীতেও আরও করবেন, আমরা সেই বিশ্বাস রাখি। আপনার এই চলার পথে রইল অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমাদের মনে রাখতেই হবে, কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান,
সকলেই যেন সমানভাবে স্বাবলম্বী হয়ে ওঠে, আমরা যেন সমানভাবে সমান শিক্ষা তাদের দিতে পারি। আজকের মতো এইটুকুই। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, নিজেকে ভালো রাখুন, সেই সঙ্গে চারপাশটাকেও ভালো রাখুন। নমস্কার। নমস্কার।